আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিপ্লবী গার্ড বলল, যুদ্ধ কখন বন্ধ হবে নির্ধারণ করব আমরা। খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে ট্রাম্প। ইরান যুদ্ধে ৯ দিনে ১,২৫৫ নিহত, ১২,০০০ আহত। ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র, ১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত। দেশের অর্থনীতিতে ভূমিকম্পের মতো ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সবচেয়ে আলোচিত বক্তব্য, যেখানে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে চলমান এই সংঘাত কখন বা কিভাবে বন্ধ হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত মূলত তারাই গ্রহণ করবে। এই বক্তব্যটি আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ময়দানে একটি বিশাল আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত যে কোনো আন্তর্জাতিক সংঘাত নিরসনের ক্ষেত্রে জাতিসংঘ বা বৈশ্বিক পরাশক্তিগুলোর একটি বড় ভূমিকা থাকে, কিন্তু এখানে ইরান সরাসরি তাদের নিজস্ব অবস্থানের কথা অত্যন্ত দৃঢ়তার সাথে তুলে ধরেছে, যা ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রার যোগ করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই অত্যন্ত জটিল এবং বহুমুখী, যেখানে প্রতিটি দেশের নিজস্ব নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং কৌশলগত স্বার্থ জড়িত থাকে। ইরানের এই ধরনের আত্মবিশ্বাসী মন্তব্যের পেছনে তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি, আঞ্চলিক মিত্রদের সমর্থন এবং নিজেদের ভূখণ্ডের প্রতিরক্ষায় তাদের কৌশলগত অবস্থান কাজ করছে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। এই পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে ইরানের এই অনড় অবস্থান আগামী দিনে কূটনীতিক আলোচনার পথকে কতটা প্রভাবিত করবে, কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জরুরি। তবে এই ধরনের দৃঢ় অবস্থান অনেক সময় দর কষাকষির কৌশল হিসেবেও ব্যবহৃত হয়, যাতে আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী রাখা যায়। এবং এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংঘাতের একটি বড় দিক হল এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে জ্বালানি তেলের বাজারের উপর সরাসরি পড়ছে, যার ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কূটনীতিবিদরা মনে করছেন যে ইরান এই বার্তার মাধ্যমে মূলত তাদের উপর আসা যে কোনো বাহ্যিক চাপকে প্রতিহত করার একটি বার্তা দিয়েছে, এবং তারা বোঝাতে চাইছে যে কোনো তৃতীয় পক্ষের শর্ত তারা সহজে মেনে নেবে না। এরই মধ্যে বৈশ্বিক কূটনীতির অঙ্গনে আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে এসেছে, আর তা হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য, যেখানে তিনি দৃঢ়তার সাথে দাবি করেছেন যে খুব শিগগিরই এই চলমান সংঘাতের অবসান ঘটবে। এবং এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন পুরো বিশ্ব একটি দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ট্রাম্পের এই ধরনের মন্তব্যের পেছনে ঠিক কী ধরনের কৌশলগত তথ্য বা কূটনৈতিক পরিকল্পনা লুকিয়ে আছে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে তার নিজস্ব একটি প্রভাব এবং আলোচনার ভিন্নধর্মী স্টাইল রয়েছে, যা অনেক সময়ই প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে কাজ করে। অনেকেই মনে করছেন যে এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার ইঙ্গিত দিচ্ছেন, অথবা বোঝাতে চাইছেন যে পর্দার আড়ালে এমন কিছু কূটনৈতিক তৎপরতা চলছে যা খুব দ্রুতই এই অস্থিতিশীল পরিস্থিতির একটি ইতিবাচক সমাপ্তি টানতে সক্ষম হবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যে কোনো বৈশ্বিক সংকটের সময় বড় বড় রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্য শেয়ার মার্কেট থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে, এবং অনেক সময়ই এই ধরনের আশাব্যঞ্জক বার্তার কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় নতুন উদ্যমে শান্তি আলোচনার দিকে এগিয়ে যায়। তবে একটি সংঘাতকে পুরোপুরি বন্ধ করা শুধু মুখের কথায় সম্ভব নয়, এর জন্য প্রয়োজন উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মানজনক চুক্তি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা, যা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়।
ট্রাম্পের এই মন্তব্যের পর অনেকেই আশায় বুক বাঁধছেন যে হয়তো খুব দ্রুতই একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই আশাবাদ কতটা বাস্তবসম্মত এবং সত্যিই কি খুব শিগগিরই একটি দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে কিনা, তা নিয়ে আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চলমান এই পরিস্থিতির সবচেয়ে বেদনাদায়ক এবং উদ্বেগজনক দিকটি হল মানবিক সংকট, যেখানে পাওয়া তথ্য অনুযায়ী গতমাত্র ৯ দিনে এই সংঘাতে অন্তত ১,২৫৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২,০০০-এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, যা যে কোনো সংঘাতের ইতিহাসে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবেই গণ্য হয়। এই বিপুল সংখ্যক হতাহতের পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়, এর পেছনে লুকিয়ে আছে হাজারো পরিবারের কান্না, অসংখ্য মানুষের স্বপ্নভঙ্গ এবং একটি বিশাল জনগোষ্ঠীর অনিশ্চিত ভবিষ্যৎ, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোর উপর যে অবর্ণনীয় চাপ সৃষ্টি হয়েছে তা সামাল দেওয়া স্থানীয় চিকিৎসা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ একদিকে যেমন জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, তেমনি অন্যদিকে বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবে চিকিৎসকেরা আহতদের যথাযথ সেবা দিতে চরম হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে রেড ক্রস বা অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংঘাতপূর্ণ এলাকার ভেতরে প্রবেশ করে নিরাপদে ত্রাণ বিতরণ করাও তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারব যে কোনো সংঘাতের সবচেয়ে বড় মূল্য চোকাতে হয় সাধারণ ও নিরপরাধ মানুষকে, যারা এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সাথে কোনোভাবেই সরাসরি যুক্ত নয়, অথচ তাদেরকেই হারাতে হয় নিজেদের বাসস্থান, পরিবার এবং বেঁচে থাকার ন্যূনতম অধিকার। এই ভয়াবহ পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক বিশ্বের সংঘাত বা যুদ্ধ কখনোই কোনো সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে না, বরং এটি কেবল ধ্বংস এবং দীর্ঘমেয়াদী ট্রমা ডেকে আনে, যা কাটিয়ে উঠতে প্রজন্মের পর প্রজন্ম সময় লেগে যায়। এই মানবিক সংকটের কথা বিবেচনা করে আন্তর্জাতিক মহলের উচিত অবিলম্বে সকল পক্ষের ওপর চাপ প্রয়োগ করে অন্তত একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা, যাতে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তা তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এই ধরনের পরিস্থিতি কতটা হৃদয়বিদারক। তাই আমরা আশা করব বিশ্ববিবেক জাগ্রত হবে এবং খুব দ্রুত এই ধ্বংসযজ্ঞের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের এই সংঘাতের সামরিক এবং প্রযুক্তিগত দিকটিও অত্যন্ত চমকপ্রদ এবং বিশ্লেষণের দাবি রাখে, কারণ সাম্প্রতিক খবরে জানা গেছে যে এই সংঘাতে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখানে তাদের অত্যন্ত আধুনিক এবং ব্যয়বহুল অন্তত ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা আধুনিক সমরবিদ্যার সমীকরণে একটি বিশাল পরিবর্তন নির্দেশ করে। আপনারা জানেন যে বর্তমান যুগের সামরিক কৌশলগুলোতে মানবহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো একদিকে যেমন নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করে, তেমনি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। আর যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তি বিশ্বের সর্বাধুনিক হিসেবেই স্বীকৃত। কিন্তু এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও একসাথে এতগুলো ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে যে প্রতিপক্ষ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন একটি পর্যায়ে উন্নীত করেছে যা পশ্চিমা বিশ্বের আধুনিক প্রযুক্তির জন্য একটি সরাসরি এবং কার্যকর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা শুধু সামরিক ক্ষতি নয়, বরং এটি একটি বড় ধরনের আর্থিক ক্ষতিও বটে, কারণ প্রতিটি অত্যাধুনিক ড্রোনের মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার, যা শেষ পর্যন্ত একটি দেশের অর্থনীতি এবং প্রতিরক্ষা বাজেটের উপর বিশাল প্রভাব ফেলে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছেন, কারণ এটি প্রমাণ করছে যে এখন আর কোনো পরাশক্তি একতরফাভাবে আকাশপথে আধিপত্য বিস্তার করতে পারবে না, এবং প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রেও এখন একটি তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে সামরিক কৌশল এবং অস্ত্র তৈরির চিন্তাধারায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দেশগুলো তাদের রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি বা স্টেলথ ক্ষমতার উপর আরও বেশি জোর দেবে। আপনারা যারা সামরিক প্রযুক্তি এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যবস্থা নিয়ে আগ্রহ রাখেন তাদের কাছে এই ঘটনাটি নিশ্চয়ই অনেক ভাবনার খোরাক যোগাবে। তাই এই আধুনিক প্রযুক্তিগত লড়াইয়ের বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এবং আমাদের এই বিশ্লেষণমূলক আলোচনা পছন্দ হলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরিশেষে বলা যায়, প্রযুক্তির এই লড়াই শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না, বরং এটি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মর্যাদার লড়াইও পরিণত হয়েছে, যেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সবাই প্রতিনিয়ত নতুন নতুন কৌশলের উদ্ভাবন করে যাচ্ছে। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হয়তো আমাদের সবার দৈনন্দিন জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত, আর তা হলো চলমান এই সংঘাতের ফলে দেশের এবং বৈশ্বিক অর্থনীতিতে যে ভূমিকম্পের মতো একটি বিশাল ধাক্কা লাগতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করছেন তার বিস্তারিত প্রেক্ষাপট। বিশ্বায়নের এই যুগে পৃথিবীর এক প্রান্তে কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব অন্য প্রান্তেও অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্য যেহেতু বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে বড় উৎস, তাই সেখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়। তেলের দাম বাড়ার অর্থ হল পরিবহন খরচ বেড়ে যাওয়া, যার ফলে শিল্প কারখানার উৎপাদন ব্যয় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম পর্যন্ত সব কিছুতেই এর একটি চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে কয়েক গুণ বাড়িয়ে দেয়। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলো যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তবে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় এমন একটি ধস নামবে যা কাটিয়ে ওঠা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক দেশের শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, বিনিয়োগকারীরা বড় ধরনের বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা নেমে আসার উপক্রম হয়েছে, যা একটি আসন্ন অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই ধাক্কা সামলানো আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ আমাদের অর্থনীতির একটি বড় অংশ রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের ওপর নির্ভরশীল, যা বৈশ্বিক মন্দার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই অর্থনৈতিক ভূমিকম্প থেকে রক্ষা পেতে হলে প্রতিটি দেশের সরকারকে এখনই দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। এই অর্থনৈতিক বিশ্লেষণটি আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হলো তা আমাদের জানাবেন, কারণ আপনাদের সচেতনতা এবং মতামতই আমাদের আরও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনে সহায়তা করে।